হ্যালো, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডেটা স্ট্রাকচার বা উপাত্তের গঠনের কথা শুনলেই হয়তো প্রথমেই মনে হতে পারে, উফ, আবার সেই জটিল আর বোরিং গাণিতিক হিসাব নিকাশ। কিন্তু সত্যি বলতে কি, বাস্তবে এগুলো মোটেও তা নয়। এগুলো হলো আমাদের চারপাশের ডিজিটাল দুনিয়ার নানা বাস্তব সমস্যা সমাধানের দারুণ সব হাতিয়ার। এই অদৃশ্য আর্কিটেকচারগুলোই কিন্তু আমাদের প্রতিদিনের ব্যবহৃত অ্যাপ আর সফটওয়্যারগুলোকে সচল আর সুপারফাস্ট রাখে। আচ্ছা, চলুন তাহলে সরাসরি ম্যাপটা দেখে নিই। আজকে আমাদের এই যাত্রায় থাকছে 5টি মূল ধাপ। 1. লিনিয়ার ভিত্তি, 2. ক্রম নিয়ন্ত্রণ, 3. তাৎক্ষণিক ডেটা পুনরুদ্ধার, 4. অনুক্রম এবং সংযোগ, এবং সবশেষে 5. বিশেষায়িত সমাধানকারী। আমরা দেখব কিভাবে একেবারে সাধারণ কিছু বেসিক ব্লক থেকে বিবর্তিত হয়ে এই ডেটা স্ট্রাকচারগুলো স্পেশালাইজড প্রবলেম সলভারে পরিণত হয়েছে। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, লিনিয়ার ভিত্তি, অর্থাৎ মেমোরির একেবারে ভেতরের নিখুঁত আর সাজানো গোছানো লেআউটের গল্প। কম্পিউটিংয়ের একেবারে বেসিক কাঠামোগুলোর একটি হলো অ্যারে। ব্যাপারটা বুঝতে একটা সিনেমা হলের কথা একটু কল্পনা করুন তো। হলের প্রতিটি আসনের কিন্তু একটা নির্দিষ্ট নম্বর থাকে, তাই না? এখন আপনাকে যদি বলা হয় 47 নম্বর সিটে বসতে, আপনি কি প্রথম থেকে একটা একটা করে সিট গুনবেন? একদম না, আপনি সরাসরি 47 নম্বর আসনে চলে যাবেন। অ্যারে ঠিক এভাবেই কাজ করে। এর নির্দিষ্ট ইন্ডেক্সিংয়ের কারণে যে কোনো ডেটা চোখের পলকে মানে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়। তবে হ্যাঁ, এর একটা বড় দুর্বলতাও আছে। অ্যারের সাইজ আগে থেকেই ফিক্সড থাকে, যা সহজে বাড়ানো যায় না। আর অ্যারের এই লিমিটেশন দূর করতেই সুপার হিরোর মতো এন্ট্রি নেয় লিঙ্কড লিস্ট। এটা যেন অনেকটা গুপ্তধন খোঁজার খেলার মতো, যেখানে প্রতিটি ক্লু আপনাকে ঠিক পরের ক্লুয়ের ঠিকানা বলে দেয়। অ্যারেতে ডেটা পড়া ভীষণ ফাস্ট হলেও নতুন কিছু ঢোকাতে গেলে পুরো অ্যারেকে ধরে সরাতে হয়, যা বেশ ঝামেলার। অন্যদিকে লিঙ্কড লিস্টে ডেটা পড়ার গতি কিছুটা ধীর হলেও এর পরিবর্তন করার ক্ষমতা রীতিমতো অবিশ্বাস্য। কেবল দুটো পয়েন্টার আপডেট করেই যে কোনো জায়গায় নতুন ডেটা জুড়ে দেওয়া যায়। এটি আসলে গতি আর নমনীয়তার এক দারুণ ট্রেড অফ। এবার আমরা যাচ্ছি 2 নম্বর সেকশনে, ক্রম নিয়ন্ত্রণ। কারণ অনেক সময় ডেটা শুধু স্টোর করলেই হয় না, সেটা কোন সিরিয়ালে প্রসেস হচ্ছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। আর এই স্লাইডটি চমৎকারভাবে সে ক্রম নিয়ন্ত্রণের বিষয়টা তুলে ধরছে। প্রথমে স্ট্যাকের কথা ভাবুন। এখানে সবার শেষে যে ডেটা আসবে সেটা সবার আগে প্রসেস হবে, ঠিক যেমন কিবোর্ডের আনডু বোতাম। এর উল্টোটা হলো কিউ বা সারি, যা কাজ করে সবার আগে এলে সবার আগে সেবা পাওয়ার ভিত্তিতে। যেমন ধরুন কফি শপের লাইন বা অফিসের শেয়ার করা প্রিন্টার। আর ডিকিউ হলো এই দুটোর এক অদ্ভুত মিশ্রণ, যার দুই প্রান্তই সচল থাকে। বিশ্বাস করুন আর নাই করুন, কোন দিক থেকে ডেটা অ্যাক্সেস করা যাবে, এই ছোট একটি নিয়মই আমাদের প্রতিদিনের ব্যবহৃত অ্যাপগুলোর কাজের ছন্দ তৈরি করে। চলুন এবার 3 নম্বর সেকশনে যাই, তাৎক্ষণিক ডেটা পুনরুদ্ধার। বিশাল এক ডেটার পাহাড় থেকে স্ক্যান না করেই চোখের পলকে ইনফরমেশন খুঁজে বের করার চ্যালেঞ্জ। আর এই অসম্ভবকে সম্ভব করে হ্যাশম্যাপ। এটা আসলেই একটা জাদুকরি ব্যাপার। হ্যাশম্যাপ গাণিতিক সূত্র বা হ্যাশ ফাংশন ব্যবহার করে ডেটাকে সরাসরি তার মেমোরি স্লটে বসিয়ে দেয়। উদাহরণস্বরূপ, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে যখন মম লিখে সার্চ দেন, হ্যাশম্যাপ সরাসরি মায়ের নম্বরে লাভ দিয়ে পৌঁছে যায়। কন্ট্যাক্ট লিস্টে 10 জন মানুষ থাকুক আর 10 লক্ষ, রেজাল্ট আসবে একই সময়ে, একদম তাৎক্ষণিক। যদিও এর জন্য একটু বাড়তি মেমোরি স্পেস খরচ করতে হয়, কিন্তু স্পিডের কাছে এটা কিছুই না। কিন্তু একটু দাঁড়ান, হ্যাশম্যাপ তো বুঝলাম, তাহলে হ্যাশসেট জিনিসটা কি? হ্যাশম্যাপ যেখানে ফোনবুকের মতো বিস্তারিত তথ্য রাখে, হ্যাশসেট সেখানে একটা নাইট ক্লাবের করা বাউন্সারের মতো কাজ করে। বাউন্সারের কাছে আপনার পুরো জীবনবৃত্তান্ত জানার কোনো দরকার নেই, তার শুধু একটাই প্রশ্ন, আপনার নামটা গেস্ট লিস্টে আছে কি নেই। হ্যাশসেট ঠিক এই কাজটাই করে। সব বাড়তি তথ্য বাদ দিয়ে এটি শুধু জানিয়ে দেয় কোনো ডেটার অস্তিত্ব আছে কি নেই, তাও আবার কোনো ডুপ্লিকেট ছাড়া। তো এতক্ষণ আমরা যা দেখলাম সব ছিল সোজা বা ফ্ল্যাট ডেটা। এবার 4 নম্বর সেকশনে আমরা দেখব অনুক্রম এবং সংযোগ। একটা প্রশ্ন করি, একটু ভাবুন তো, ডেটা যখন আর কোনো সাধারণ বা ফ্ল্যাট তালিকা থাকে না, বরং বাস্তব জীবনের মতো একটা বিশাল জটিল মাকড়সার জালের মতো হয়ে যায়, তখন কম্পিউটার সে সম্পর্কগুলোকে কিভাবে সামলায়? আর ঠিক এখানেই কাজ শুরু করে ট্রি এবং হিপ। ট্রি হলো একটা অনুক্রমিক বা হায়ারার্কিক্যাল কাঠামো, অনেকটা কম্পিউটারের ফাইল এক্সপ্লোরারের মতো, যেখানে ফোল্ডারের ভেতর ফোল্ডার থাকে, একটা পেরেন্ট চাইল্ড সম্পর্ক। অন্যদিকে হিপ কাজ করে হাসপাতালের ইমার্জেন্সি রুমের মতো। এখানে পুরো তালিকা সিরিয়াল করে সাজানোর কোনো দরকার নেই। হিপ নিজে থেকেই সবচেয়ে সিরিয়াস বা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া কাজটাকে টেনে একেবারে সামনে নিয়ে আসে। এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা খেয়াল করুন। বাইনারি সার্চ ট্রির লজিকটা অনেকটা নাম্বার গ্যাসিং গেমের মতো কাজ করে।
এর একটাই সিম্পল রুল, বাম দিকের মান ছোট হবে আর ডান দিকের মান বড় হবে, আর এই একটা রুলের কারণে খোঁজার কাজটা বিদ্যুতের বেগে হয়ে যায়। প্রতিটি ধাপে এটি সম্ভাবনা ঠিক অর্ধেক অপশন বাতিল করে দেয়। ফলে 10 লাখ ডেটার একটা বিশাল তালিকা থেকে আপনার টার্গেট খুঁজে পেতে মাত্র 20টা ধাপ লাগে। 10 লাখের জায়গায় মাত্র 20, জাস্ট ভাবা যায়। কিন্তু যখন ডেটার মধ্যে কোনো পরিষ্কার লেভেল বা স্তর থাকে না, তখনই আমরা ব্যবহার করি গ্রাফ। গ্রাফ কোনো নিয়ম মানে না, এটা হলো বাস্তব জীবনের বিশৃঙ্খল আর ইন্টারকানেক্টেড একটা রূপ। আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে শুরু করে গুগল ম্যাপসের রাস্তা খোঁজার প্রক্রিয়া, সবকিছুই মূলত এই গ্রাফ দিয়ে চলে। এখানে নোড আর এজ দিয়ে বিশাল এক জাল তৈরি হয়। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, 5 নম্বর সেকশন, বিশেষায়িত সমাধানকারী। এরা হলো এমন কিছু স্পেশাল টুল যারা অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য সাধারণ নিয়মকানুন একটু বাঁকিয়ে ফেলে। এই স্পেশাল টুলগুলোর মধ্যে ট্রাই আর ডিসজয়েন্ট সেট হলো সত্যিকারের গেম চেঞ্জার। গুগল সার্চে কোনো শব্দ পুরোটা টাইপ করার আগেই যে নিচে সাজেশন চলে আসে, খেয়াল করেছেন? এই ম্যাজিকটা করে ট্রাই। এটি প্রতিটি অক্ষরের জন্য আলাদা শাখা তৈরি করে আগে থেকেই অনুমান করে নেয়। আর ডিসজয়েন্ট সেট, এটা হলো একটা বিশাল পার্টিতে কে কাকে পরোক্ষভাবে চেনে সেই বিশাল কানেকশনের জাল মুহূর্তের মধ্যে ট্র্যাক করার একটা জাদুকরী উপায়। আচ্ছা, ভাবুন তো, এমন একটা ডেটা স্ট্রাকচার আছে যেটা অসম্ভব ফাস্ট, বলতে গেলে কোনো মেমোরিই নেয় না, কিন্তু মাঝে মাঝে মিথ্যে কথা বলে। কম্পিউটারের মতো একটা লজিক্যাল জিনিস কেন এমন অদ্ভুত আচরণ বেছে নেবে? হ্যাঁ, আমি ব্লুম ফিল্টারের কথাই বলছি। এর জিনিয়াস দিকটা এখানেই যে এটি যখন বলে না, তার মানে 100% গ্যারেন্টি যে ডেটাটা নেই, কিন্তু এটি যখন হ্যাঁ বলে তখন মাঝে মাঝে সেটা ভুল বা ফলস পজিটিভ হতে পারে। এই ছোট্ট একটা মিথ্যে বা ছাড় দেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডে প্রচুর প্রসেসিং পাওয়ার বেঁচে যায়। ক্রোম ব্রাউজার যখন বিশাল কোনো ডেটাবেস ডাউনলোড না করেই চোখের পলকে খারাপ ওয়েবসাইটগুলো আটকে দেয়, তখন নেপথ্যে এই ব্লুম ফিল্টারই কাজ করে। আর সিস্টেমকে রকেটের মতো ফাস্ট রাখার এই গল্পে আমাদের শেষ হিরো হচ্ছে LRU ক্যাশ বা ভুলে যাওয়ার শিল্প। কম্পিউটারের মেমোরি তো আর অসীম নয়, তাই LRU ক্যাশ হ্যাশম্যাপ আর লিঙ্কড লিস্ট একসাথে মিলিয়ে ট্র্যাক করে কোন ডেটাগুলো অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে না। তারপর সিস্টেমকে ফাস্ট রাখার জন্য খুব নীরবে সেই পুরনো ডেটাগুলো সে ভুলে যায় বা মুছে ফেলে। মানে কখন কি ভুলে যেতে হবে সেটা পারফেক্টলি জানার কারণেই কিন্তু সিস্টেম এত ফাস্ট থাকে। তো পুরো বিশ্লেষণ শেষে একটা জিনিস ভেবে দেখেছেন, কম্পিউটারও যদি নিজেকে ফাস্ট রাখার জন্য চুপচাপ পুরনো তথ্য ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের এই ডিজিটাল জীবনে প্রতিদিন এমন কত অদৃশ্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ডেটা স্ট্রাকচার কিন্তু শুধু কিছু কোডের লাইন নয়, এগুলো হলো এই আধুনিক প্রযুক্তিগত সমাজকে সচল রাখার পেছনের আসল মস্তিষ্ক। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের ডেটা স্ট্রাকচারের জগৎটাকে একটু হলেও নতুনভাবে চিনতে সাহায্য করেছে। এই অদৃশ্য আর্কিটেকচারগুলো সম্পর্কে আরও জানার আগ্রহ নিয়ে আজ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।